বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা যে কত জটিল এবং কুটিল ইয়েন আজিয়ের আরেকখান ঘটনার মধ্য দিয়ে প্রমাণ পায়। হইতম স্যার 111-এর আলোচিত কুশীলব জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীর কথা। অবসরপ্রাপ্ত এই মাসুদউদ্দিন চৌধুরী একজন আলোচিত চরিত্র 111-এর লাই, কিন্তু বাংলাদেশের এই কুশীলব এইবের কথা হইতম যাইরে আর ইয়েনই দেখি যে বাংলাদেশের রাজনীতিবিদ এন একখান বিষয় আছে যে হতে অনেক হিরো হইবেন, হতে অনেক জিরো হইবেন, হতে অনেক কীভাবে কী হয়ে যেতে লিখুন ইয়েনর হন গ্রামার নাই। যে গ্রামার নাই ইয়েনর আজ ইয়ে আরেকখান প্রমাণ। ইয়েনর জি এই যে গত সরকারের বড় বড় নেতা মন্ত্রী সকল আজ ইয়ে কী পরিমাণ জিরো, আবার যারা একদম হিসেবত নো আছিল ইটার আজিয়ে বড় হিরো। এখন যে ইয়েন হইতম স্যার ইয়েন যে আজিয়ে প্রভাবশালী জিওসি এবং 111-এর বড় কুশীলব মাসুদউদ্দিন চৌধুরী হত্যা করে। এই মাসুদউদ্দিন চৌধুরী নাকি আজি সকালবেলা আটক করছি, ঠিক আবার আজি দিন মধ্যে ওনারে ঢাকার একটা আদালত মধ্যে মানব পাচার মামলায় ওনারে রিমান্ড লই গিয়ে। এখন এই রিমান্ড লই গিয়ে যে এটার আসল মূল কাহিনী হচ্ছে 19 বছর আগর, চাই 19 বছর আগর কিল্লে করে আর 19 বছর আগর হনার পিছনে অন্যতম কারণ যে 111-এর সমৃদ্ধি ওনার চরিত্র এবং চলাফেরা এইবে সারা জাতির মানে বেআগুনি মাসুদউদ্দিন চৌধুরী কি হওয়ার ইয়েন একখান বিষয় আছিল। জেনারেল মইনি আহমদের ফরদিয়ের মাসুদউদ্দিন চৌধুরীর একখান ব্যাপক গুরুত্ব আছিল সেই সময় 111 সরকারের। অবসরপ্রাপ্ত মাসুদউদ্দিন চৌধুরী লইয়ের বাংলাদেশের বিভিন্ন পত্রিকা আজিয়ে বড় বড় হেডলাইনে কিছু নিউজ করছে। নিউজ মধ্যে অন্যতম কারণ আছিল যে সকালেতে সামাজিক যোগাযোগ মাধ্যম মধ্যে প্রায় বিএনপি নেতাকর্মী সকল এই যে রেগুলার পোস্ট দেয় এটারা ব্যাগুনোর অন্যতম টার্গেট হল যে মাসুদউদ্দিন চৌধুরী জিয়া পরিবারের একজন আপন মানুষ আছিল, আত্মীয়তার বন্ধনে আবদ্ধ, এবং মাসুদউদ্দিন চৌধুরী বিএনপির বিভিন্নভাবে সুবিধা আদায় করছে এবং শেষ পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে ব্যাপক নির্যাতন এবং নির্যাতন নিষ্পেষণ চালাইয়ে মাসুদউদ্দিন চৌধুরীর নির্তক্য নির্দেশ ইয়েন যে তারার মূল হতা। কিন্তু যে মামলায় অ্যারেস্ট করছি এ বল যে মানব পাচার মামলা, এবং ফেনী জেলাতেও ওর বিরুদ্ধে 6 মামলা আছে, টোটাল মামলা আছে নাকি 11। তো এখন কিন্তু আলোচনার সমস্ত কিছুর কেন্দ্রবিন্দুতে আছে যে এ বল যে এই মাসুদউদ্দিন চৌধুরী 111-এর সমৃদ্ধি কী ধরনের আচরণ করছিল ইয়েন। এখন যারা অল্প বয়সী আজিয়ে 25-30 বছরের যুবক ইতারা তো না জানা যে মাসুদউদ্দিন চৌধুরীর এই কাহিনী কী আছিল। তারা এই জিনিস রাকিব হাসনাত একজন সাংবাদিক বিবিসি নিউজ বাংলার, উনি এই বিষয়গান খুব সুন্দর করে তুলে দিচ্ছি। আনি ওনারা কেনা শুনইতাম চাই এই বিষয়গান কি। ওনার সাব হেডলাইন হল যে এই গ্রেপ্তার গুরুত্বপূর্ণ কেন। রাজনৈতিক বিশ্লেষক ও 111 সংক্রান্ত বই 1-11-এর লেখক মহিউদ্দিন আহমদ বলেছেন 111-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন ছিলেন মাসুদউদ্দিন চৌধুরী। ওই সময় যে কয়েকজন সেনা কর্মকর্তা খুবই প্রভাবশালী হয়ে উঠেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন তিনি। আর বিএনপি নিজেকে 111-এর ভিকটিম মনে করে, এই কারণেই অনেকে মাসুদউদ্দিন চৌধুরীর গ্রেপ্তারকে প্রতিশোধ মনে করতে পারেন, কিন্তু তার বিরুদ্ধে আরও অনেক অভিযোগ আছে। ফলে দেখতে হবে প্রকৃত অর্থে কী ধরনের অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়। বিবিসি বাংলাকে বলেছিলেন মিস্টার আহমদ, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন এই ইস্যুতে রাজনৈতিক সংকটের জের ধরে ব্যাপক সহিংসতার প্রেক্ষাপটে মূলত সশস্ত্র বাহিনীর হস্তক্ষেপে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফখরুদ্দিন আহমদের নেতৃত্বে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছিল 2007 সালের 11 জানুয়ারি, যাকে বলা হয় 111। যেন 111 হয় যে ব্যাগমে। তখন সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে KM হাসানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার কথা থাকলেও তাকে ঘিরেই রাজনৈতিক সংকট তৈরি হয়। এক পর্যায়ে মিস্টার হাসান নিজেই দায়িত্ব নিতে অপারগতা জানানোর পর আওয়ামী লীগ সহ কয়েকটি রাজনৈতিক দলের বিরোধিতার মুখে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন। এরপর বিরোধী দলগুলোর প্রতিবাদে একের পর এক রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করলে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা দেখা দেয়। এর এক পর্যায়ে সশস্ত্র বাহিনীর হস্তক্ষেপে পদত্যাগ করে জরুরি অবস্থা জারি করেন ইয়াজউদ্দিন আহমেদ। দায়িত্ব নেয় ফখরুদ্দিন আহমেদ সরকার, মানে 111 সরকার। ওই সরকার প্রায় 2 বছর ক্ষমতায় থাকার পর 2008 সালের ডিসেম্বরে সাধারণ নির্বাচন দিয়েছিল এবং সেই নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় গিয়েছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ।
তবে 2007 সালের জানুয়ারিতে তখনকার প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদের প্রধান উপদেষ্টার পদ এবং তার উপদেষ্টা পরিষদ সদস্যদের পদত্যাগের পেছনে মূল ভূমিকা রেখেছিলেন তখনকার সেনাপ্রধান মঈন আহমেদ। তবে 2007 সালের জানুয়ারিতে তখনকার প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদের প্রধান উপদেষ্টা পদ এবং তার উপদেষ্টা পরিষদ সদস্যদের পদত্যাগের পেছনে মূল ভূমিকা রেখেছিলেন তখনকার সেনাপ্রধান মঈন আহমেদ। ওই সময় আরও 3 জন সেনা কর্মকর্তা ব্যাপক আলোচনায় এসেছিলেন। তারা হলেন তখনকার 9 ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, তখনকার ডিজিএফআই এর ভারপ্রাপ্ত ডিজি ফজলুল বারী ও তখনকার ডিজিএফআই এর আরেকজন কর্মকর্তা পরবর্তীতে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এটিএম আমিন। এর মধ্যে মাসুদ উদ্দিন চৌধুরী ছাড়া অন্যদের কেউ দীর্ঘকাল ধরে দেশে নেই, মানে বেগুন দেশের বাইরে। ফখরুদ্দিন সাহেব মঈনুদ্দিন তারাও গেয়ে গুই এবং অধিকাংশ এই তারা যারা দেশ সমৃদ্ধি আসিল এই সমৃদ্ধি গেয়ে গুই। কিন্তু এটা মাসুদ উদ্দিন চৌধুরী পরে জাতীয় পার্টির এমপি গেল আয়রা হই। যদি ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় থাকাকালে 2008 সালের জুনেই মিস্টার চৌধুরীকে সেনাবাহিনী থেকে সরিয়ে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার করে পাঠানো হয়। এরপর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে 2 বার তার মেয়াদ বৃদ্ধি করেছিল। যদিও মিস্টার চৌধুরী হাই কমিশনার হিসেবে নিয়োগ পেয়ে দেশ ছাড়ার আগে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়ীদের আটকে ভূমিকা রেখে ব্যাপক আলোচনায় এসেছিলেন। এই সমৃদ্ধি আরোগ্য হতা হয়ে গুরুতর অপরাধ দমন অভিযান নামে জাতীয় সমন্বয় কমিটি এবং এই মৃদ্ধি এইবার প্রধান আছিল যে মাসুদ উদ্দিন চৌধুরী। এবং মাসুদ উদ্দিন চৌধুরী এই সমৃদ্ধি মানে আরা যারা গণমাধ্যম কর্মী সকল আছিলেন এই সমৃদ্ধি বেআগুনি ছাই আছিল যে ফখরুদ্দিন সাহেব তেমন হতানো হইতো, মঈনুদ্দিন সাহেব হতা হইতো, সেনাপ্রধান হিসেবে ও হতা হইতো। এবং এটা বেআগুনের ভিতরে মাসুদ উদ্দিন চৌধুরী কি হর একখান বড় আলোচনার বিষয় আছিল। কারণ গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি যেভাবে গজ্জিল এবার প্রধান আছে যে মাসুদ উদ্দিন চৌধুরী। এবং মাসুদ উদ্দিন চৌধুরীর লইয়ারে হদ্দে 2007 সালের 11 জানুয়ারির শপথ নেয়া ডক্টর ফখরুদ্দিন আহমদ সরকারের সে সময়ের 8 মার্চ তখনকার উপদেষ্টা এম এ মতিনকে চেয়ারম্যান এবং জেনারেল মাসুদ চৌধুরীকে প্রধান সমন্বয়কারী করে গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি গঠন করেছিল। এই কমিটির সিদ্ধান্তে শেখ হাসিনা ও খালেদা জিয়া সহ প্রায় সব গুরুত্বপূর্ণ রাজনীতিককে তখন গ্রেপ্তার করা হয়েছিল। এমনকি তখন সারা দেশে যৌথ বাহিনীর কার্যক্রমও পরিচালিত হয়েছে এই কমিটির নির্দেশনাতেই। তবে তার আগেও ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ গঠনেও মিস্টার মাসুদ ভূমিকা রেখেছিলেন বলে তখনকার সেনাপ্রধান মঈন আহমেদ তার শান্তির স্বপ্নে বইয়ে উল্লেখ করেছেন। বইয়ের এক অংশে তিনি লিখেছেন, তারা তখন প্রধান উপদেষ্টা হওয়ার জন্য শুরুতেই অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে প্রস্তাব দিলেও তিনি তাতে রাজি হননি। ডক্টর ইউনূস অস্বীকৃতি জানানোর পর ডক্টর ফখরুদ্দিনের নাম উঠে আসে। মেজর জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী ডক্টর ফখরুদ্দিনের বাসায় যান এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করেন। তখন গভীর রাত, আমি ডক্টর ফখরুদ্দিনের বাসায় ফোন করলাম। তিনি সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন। আমি তাকে প্রধান উপদেষ্টার পদ গ্রহণে আমন্ত্রণ জানালাম। এই লেখায় মঈন আহমেদ নিজেই জানিয়েছেন যে 2007 সালের 11 জানুয়ারি নাটকীয়তা, অনিশ্চয়তা ও ব্যস্ততার মধ্য দিয়ে ঘটনাবহুল একটি দিন শেষ হয়েছিল, যাকে আমি 9/11-এর অনুকরণে নাম দিয়েছি 1/11, লিখেছেন মিস্টার আহমদ। সম্ভবত 9/11-এ যুক্তরাষ্ট্রে বড় ধরনের সন্ত্রাসী হামলা হয়েছিল যা পুরো বিশ্বকে ঝাঁকুনি দিয়েছিল। এই বইতে উপদেষ্টা পরিষদ গঠনে মাসুদ উদ্দিন চৌধুরীর ভূমিকার প্রসঙ্গে তখনকার সেনাপ্রধান লিখেছেন, একসময় দেশের গোয়েন্দা বিভাগ সাভার ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী উপদেষ্টা পরিষদ গঠনে সর্বাত্মক সহায়তা নিয়ে এগিয়ে আসে। সাভার ডিভিশনের জিওসি দীর্ঘদিন ডিজিএফআইতে কর্মরত থাকার সুবাদে তার মতামত এই পরিষদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মানে মাসুদ উদ্দিন চৌধুরীর। তখন বিএনপি সরকারের সময়ে নির্বাচিত রাষ্ট্রপতির তত্ত্বাবধায়ক সরকারের পদত্যাগ বাধ্য করে ফখরুদ্দিন আহমেদের সরকার গঠন করা হয় এবং সেই সরকারের সময়ে খালেদা জিয়া ও তারেক রহমান সহ বিএনপির বহু নেতাকে আটক করা এবং সর্বোপরি সেই সরকারের সময়ে হওয়া নির্বাচনে বিএনপির শোচনীয় পরাজয় হয়েছিল।
দলটির নেতাকর্মীরা মনে করে 2007 সালের 22 জানুয়ারির যে নির্বাচন বিএনপির সমর্থনে ইয়াজউদ্দিন আহমেদ সরকার করতে চেয়েছিল সেটি এই 111-এর কারণেই বাতিল করা হয়েছিল। এর 19 বছর পর চলতি বছরের ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে বিএনপির ক্ষমতায় ফিরে আসতে সক্ষম হয়েছে, যদিও এই নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ অংশ নিতে পারেননি। মিস্টার চৌধুরীকে আটকের ঘটনার পর বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মঙ্গলবার তার ভেরিফাইড ফেসবুক পাতায় লিখেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ 1/11-তে গণতন্ত্র হত্যাকারীদের গ্রেপ্তার শুরু করার জন্য। বিএনপি নেত্রীকে আটক ছাড়াও তারেক রহমানকে নির্যাতনের ঘটনা ঘটেছে। দলটির নেতাকর্মীরা তো মনে করে এর পেছনে মাসুদ উদ্দিন চৌধুরীর ভূমিকা ছিল, সেজন্য তাকে গ্রেপ্তারের পর বিএনপির লোকজন তার বিচার দাবি করেছে এবং তাকে গ্রেপ্তারের সমর্থন করেছে। হইলেম এতক্ষণ পর্যন্ত যার পরিচয় দিলাম, এই মাসুদ উদ্দিন চৌধুরী বাংলাদেশের রাজনীতির একসময়ে খুব আলোচিত চরিত্র আছিল, জেবের হতায় বহুত কিছু উঠি বসি এবং শেষে উনি যেহেতু সেনা কর্মকর্তা আছেন, সেনা কর্মকর্তা থাকাকালীন সময়ে 111-এর উগ্র শেষ পর্যায়ে আইয়ারে দেখে যে পরিস্থিতি ইতারা আসদো দ্রব্যমূল্য আইনশৃঙ্খলা অনেক কিছুই নিয়ন্ত্রণ করি না পারে, মূলত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করি না পারানোর কারণেই আমরা দেখি যে 111 সরকার হঠাৎ করে এরা টালমাটাল পরিস্থিতির শিকার হয়ে গিয়ে এবং ইতারার এমন এমন ক্ষতিকীন বিষয় যে বড় বড় ব্যবসায়ীসকলের প্রায় আটক করানোর কারণে সরকার ব্যাপক চাপত পড়ে গিয়ে কারণ ব্যবসায়ীসকল হঠাৎ করে এরা বন্ধ করে দিয়ে বিভিন্ন এলসি বন্ধ করে দিয়ে দ্রব্যমূল্য হঠাৎ করে বাজারের মধ্যে হু হু করে বাড়া গিয়ে সরকার এন গজ্জে যে মইনি আহমেদ বারবার ধরে ভাতের বদলে কিছুদিন আলু খান, আলু বাম্পার ফলনে এই সমৃদ্ধি মানুষের বাম্পার ফলনে তখন ভাতের বদলে আলু খান মইনি আহমদের তিউরি আছিল আলু খাইবের এইবার সোনারগাঁও হোটেল মধ্যে এক বিশাল অনুষ্ঠান করিয়ে আলু কেন খাইবেন আলু কেন গিয়ে করিবেন ইয়ে লইয়ে এক ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু আছিল এই সমৃদ্ধি। তো আর যেদূর যাইনি মইনি আহমেদের লয় মাসুদ উদ্দিন চৌধুরীর দূরত্ব সৃষ্টি হয়ে গেল এবং এই দূরত্বই বেশ শেষ পর্যন্ত তারার ভিতরে এনজে যে মাসুদ উদ্দিন চৌধুরীর বাংলাদেশের তুন সরকার যাইবের আগু দিয়ে মানে ইলেকশন দিবের যেতে সময় আগের এই সময় মধ্যে ওনারে অস্ট্রেলিয়ার হাই কমিশনার হিসেবে বাংলাদেশের তুন ফাটে দিল এবং তারপরে উনি বাংলাদেশত আইসি আইয়ের হদে 2012 সালের ডিসেম্বরে হাই কমিশনার হিসেবে মেয়াদ শেষে ঢাকায় ফিরে রেস্তারা ও জনশক্তি রপ্তানি ব্যবসা শুরু করেন মিস্টার চৌধুরী। একই সাথে ধীরে ধীরে সম্পৃক্ত হন তখনকার ক্ষমতাসীন আওয়ামী লীগের সাথে, যদিও 2018 সালে তিনি প্রয়াত এইচ.এম. এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে যোগদান করেন। দলটির মনোনয়নে বিতর্কিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরে 2024 সালের জানুয়ারির একতরফা নির্বাচনেও তিনি জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগ সরকার পতনের পর 2025 সালের মার্চে দুর্নীতি দমন কমিশনের এক মামলায় আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালের স্ত্রী কন্যার সঙ্গে মাসুদ উদ্দিন চৌধুরীকেও আসামি করা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ আনা হয়। আরগো সাব হেডলাইন করছি, তাহলে আমি মাসুদকে ডাকতেছি এবার আসেন যে আলোচনা এখন আর নহই না এখন যে মাসুদ তুমি ভালো হয়ে যাও এতে আসেন যে তাহলে আমি মাসুদকে ডাকতেছি এই লোক বিষয় আছে কিন্তু ইয়ে নাই ফুরি গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী ছাড়াও মাসুদ উদ্দিন চৌধুরীর নাম অনেকভাবে আলোচনায় এসেছিল 111 সরকারের সময়ে। এমনকি মইনি আহমেদ ছাড়াও ওই সরকার গঠনের পেছনে ভূমিকা রাখা সশস্ত্র বাহিনীর অন্যতম কর্মকর্তাদের মুখেও মাসুদ উদ্দিন চৌধুরীর নাম উঠে এসেছে বিভিন্নভাবে। তখনকার ডিজিএফআই এর ভারপ্রাপ্ত মহাপরিচালক চৌধুরী ফজলুল বারী মহিউদ্দিন আহমেদের 1/11 বইতে এই সাক্ষাৎকার দিয়েছেন, সেখানেও মিস্টার চৌধুরীর কথা প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। চৌধুরী ফজলুল বারী বলেছেন, এক কথায় দেশটা অস্থিতিশীল হয়ে গেছে, ইলেকশন হলেও স্থিতিশীল না হলেও স্থিতিশীল। এখন কি করণীয়? আমি কারো বিরুদ্ধে কথা বলতে চাই না, নর্মাল ইয়ের বাইরে আর্মি কেন আসবে? সবাই ঠিকমতো বেতন ভাতা পাইতেছে, দেশ গোল্লাই যাক, নিজের বাচ্চা ক্যান্টনমেন্টের ভেতরে পড়তেছে, আর কি লাগে? আমি বারে বারে ইনসিস্ট করলাম, তারপর সেনাপ্রধানকে নক করলাম জেনারেল মাসুদকে। জেনারেল মাসুদকে কেন নক করলাম? কারণ উনি বেগম জিয়ার আত্মীয়, দেখি ওনার মনোভাবটা কী। ওই সাক্ষাৎকারে ঘটনা প্রবাহের আরও বর্ণনা দিতে গিয়ে এক পর্যায়ে মিস্টার বারী বলেছেন, ব্রিগেডিয়ার আমিনকে আনলো জেনারেল মাসুদ। 9 ডিভিশনের আর্টিলারি কমান্ডার ছিল আমিন।
ওই বইতে তখনকার বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল ফখরুল আজমের বর্ণনাতে উঠে এসেছে জেনারেল মাসুদের নাম। মিস্টার ফখরুল এতে বলেছেন যে তিনি সহ 3 বাহিনীর প্রধানকে রাষ্ট্রপতি ডেকেছিলেন 11 জানুয়ারি 2007 সালের। সেখানেই রাষ্ট্রপতির সাথে আলোচনার এক পর্যায়ে রাষ্ট্রপতিকে জরুরি অবস্থা জারির প্রস্তাব দেওয়া হলে রাষ্ট্রপতি তার কলিগদের সঙ্গে বসে সিদ্ধান্ত দেওয়ার কথা বলেন। তখনই মইনি আহমেদ বলেন, না, আপনার কলিগদের এখানে কিচ্ছু করার নেই, ডিসিশন আপনি নেবেন অথবা নেবেন না, আর আপনি যদি না নেন তাহলে আমি মাসুদকে ডাকতেছি। মানে তখন ইয়াজউদ্দিন আহমদের মইনি আহমেদ ঠিক এইভাবে হই যে আমি মাসুদকে ডাকতেছি। মিস্টার ফখরুল বর্ণনা দিয়েছেন এভাবে, স্ট্রেট ওয়ে হি ওয়েন্ট টু দ্য মোবাইল, হি র্যাঙ্কড আপ, আই ডোন্ট নো ওয়েদার হি র্যাঙ্কড আপ মাসুদ, ফোন টিপে, মাসুদ তুমি ট্যাঙ্ক নিয়ে চলে আসো। এরপর তিনি বলেন যে এক পর্যায়ে জেনারেল মাসুদ এসে তার পাশে বসেছিলেন। পরে সাক্ষাৎকারে এক জায়গায় তিনি লিখেছেন, মাসুদ টাসুদদের কাছে পিস্তল টিস্তল সবই ছিল। আবার 1/11 ঘটনা প্রবাহ নিয়ে ঢাকা থেকে মার্কিন রাষ্ট্রদূত ওয়াশিংটনে যে তার বার্তা পাঠিয়েছিলেন, সেখানে উঠে এসেছিল মইনি আহমেদ ও মাসুদ্দিন চৌধুরীর মধ্যকার মনস্তাত্ত্বিক লড়াইয়ের বিষয়ও। তার বার্তাকে উদ্ধৃত করে মহিউদ্দিন আহমেদ তার বই লিখেছেন, সেনাবাহিনীর উঁচু পর্যায়ে ব্যক্তিগত কিংবা গোষ্ঠীগত দ্বন্দ্ব শুরু থেকেই ছিল। 1/11 সময়ে এটা চাপা থাকেনি। সেনাপ্রধান মঈনের সঙ্গে ডিজিএফআই এর পরিচালক আমিনের শোককে লক্ষ্য করা যায়। অন্যদিকে সেনাবাহিনীর পিএসও লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীর প্রতি ডিজিএফআই এর অন্য এক পরিচালক ফজলুল বারীর সুসম্পর্ক ছিল। এর ফলে এক ধরনের মেরুকরণ তৈরি হয়। ক্ষমতার ভলয় থেকে বারী আগেই ছিটকে পড়েছিলেন। ডিজিএফআই এর তখন আমিনের প্রতিপত্তি বেড়ে যায়। মাসুদকে মঈনের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতেন কেউ কেউ। ক্ষমতার এই লড়াইয়ে এক পর্যায়ে মঈন তার অবস্থান সংহত করতে সক্ষম হন। কার্যত তিনি মাসুদের ডানা ছেঁটে দেন। কিন্তু এখন প্রশ্ন উঠেছে, পুলিশ অর্থ ও মানব পাচার মামলার কথা বললেও রাজনৈতিক কারণেই কিংবা 111 সরকারের সময়ে ভূমিকার জন্য মিস্টার চৌধুরীকে আটক করলো কি না? দিস ইজ এ $1 মিলিয়ন কোয়েশ্চেন। এখন এই ইনের ফরদিয়ারে ইন বেআগিনের শেষ কথা হল যে এই যে এই কথা ইন বেআগিনের একমাত্র কারণ হল যে বাংলাদেশের বিভিন্ন সময়ের রাজনৈতিক সংকট শুরু হয় এবং আমরা দেখেছি আওয়ামী লীগে 17 বছর করছি, তার আগে এরশাদ 9 বছর করছি, বিএনপি 5 বছর 2বার করল। এই যে আর বয়সের মধ্যে যেই রাজনৈতিক সংকট দেখি ইনের মধ্যে হন হতে হিরুয়ার হন হতে জিরুয়ার রাজনৈতিক অঙ্গনান মাট্টান এত বেশি কঠিন এবং কুটিল জটিল। জিরুতুন হিরুয়ান হিরুতুন জিরুয়ান ইয়েন সম্পূর্ণ রাজনৈতিক বাস্তবতার মধ্যে নির্ভর হয়। মাসুদউদ্দিন চৌধুরী কদিন আগেও খুব বেশি ক্ষমতা চালিয়েছেন। আজিয়ে এই বয়সের মধ্যে ওনাতে এবে বড় ধরনের পরীক্ষার সম্মুখীন। কতদিন পরে উনি রিলিজ পাইব ইয়েন হন আইনের কারণে আর হইতে পারতেন না। কিন্তু এই বয়সের মধ্যে ওনাতে ষষ্ঠ পম্পরতে যে সময় মধ্যে ওনার চেহারা দেখলে মনে হইতো যে এই মুহূর্তে এখানে মাধ্যম খাদ্য মিললে বিকে। হ্যাঁ, ইয়েন ঠিক 111 সরকার প্রথম দিকের যে অবস্থান ইয়েন কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু প্রশংসা করছিল। অস্বীকার গরিবের এখনো জো নাই। বাংলাদেশের সবচাইতে দামি বিদেশি হ্যামার গাড়ি রাস্তা রোদ ফেলা যেতে দেখি মানুষ লাখ লাখ টাকা রাস্তাত ফেলাই এর গেই গই। বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক নেতার বিরুদ্ধে মামলা হইল যে সম্পদের তথ্য গোপন করছিল ইয়েন নাই। বেআগুনের ট্যাক্সর খাতার মধ্যে সম্পদের তথ্য গোপন করছে ইয়েন আসল যে অপরাধ। কিন্তু এই সময় মধ্যে ট্যাক্স দন বা ট্যাক্স রিটার্ন দন ইন কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষের ভিতরে রাজনীতি সচেতন ব্যবসায়ী সচেতন মানুষ সকলের ভিতরে এই হতা নেই সমৃদ্ধ যে ব্যবসার মধ্যে ট্যাক্স রিটার্নের মধ্যে অনর্থের সমস্ত সম্পত্তি ডেসক্রাইব করার পরে আর আজ এদূর পর্যন্ত হইলে মাসুদউদ্দিন চৌধুরী এরা বোধ কথা উড়িব। যেহেতু আরা দেখি যে তারেক রহমানের বাংলাদেশের যাইবার উগ্র ভিডিও আরাতে এখনো পর্যন্ত ইউটিউবের মধ্যে ঘুরে যাবে ও নিজে আন্ডি যাইবের মতো অবস্থানও আছিল। তাইরে যেদিন বাংলাদেশের যারগুই এই সমত দুইজন দুই কিনে দিয়ে দড়িয়ে এই বাংলাদেশের পার করেন বুঝছি। এবং এই সম্বন্ধে বিভিন্নভাবে হতা আছে যে ওনার মেরুদণ্ড বাঁয়ে ফেলে বিভিন্নভাবে ওনার খুব টর্চার করছে ইনও আর ফুননি। কিন্তু ইন বেয়াগিনের যে রাজনৈতিক বাস্তবতা আগামী রাজনৈতিক বাস্তবতা আবার কীরকম হয় বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি হঠাৎ গড়িয়ে কতদিন পর পর ঋতু বদলায় যে ইল্লয় ইয়েন আবার খন্ডল্যইব ইয়েন একখান সময়ে হয়ে দিব। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।